বইয়ের ধারাবাহিক সিরিজের আজকে আমরা আরেকটি কনসেপ্ট নিয়ে আলোচনা করব। সেই কনসেপ্টে হচ্ছে আমাদের চেঞ্জিং সেন্টেন্সের অংশে আমরা ইন্টারোগেটিভ নিয়ে কথা বলবো আজকে। ইন্টারোগেটিভ পার্ট থেকে প্রশ্ন আসলে আমরা কিভাবে প্রশ্নগুলো সলভ করব, অল্প সময়ের মধ্যে আমরা প্রশ্নগুলো কিভাবে সলভ করব সেই কনসেপ্টটা এই পার্টে দেখাবো, ইন্টারোগেটিভ। আমি আগের মতো আপনাদেরকে একটু বলছি, আমরা যখন প্রশ্নগুলো সলভ করব আমরা দুইটা বিষয়কে মনে রেখে কাজ করব। তাহলে একটা বিষয় কি? একটা বিষয় হচ্ছে আমরা সেন্টেন্সগুলোকে আইডেন্টিফিকেশন করা। তাহলে একটা সেন্টেন্স আমরা কি মনে রাখবো, একটা সেন্টেন্স আপনারা মনে রাখবেন সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন করা, পাশাপাশি অন্য একটা বিষয় হচ্ছে ইন্টারচেঞ্জ করা। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার জন্য সবচেয়ে বেস্ট উপায়টা হচ্ছে কি? ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার জন্য সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে সেখানে একটা কোয়েশ্চন মার্ক থাকবে। কি থাকবে? সেখানে একটা কোয়েশ্চন মার্ক থাকবে। এছাড়া সাধারণত ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো আমরা দুইভাবে করতে পারি। ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো সাধারণত দুইভাবে করতে পারি। একটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চন, একটা হচ্ছে কোন ধরনের কোয়েশ্চনের মাধ্যমে হয় ইয়েস নো কোয়েশ্চন, এবং অপর একটা রয়েছে সেটাকে আমরা বলতে পারবো সেটা হচ্ছে WH কোয়েশ্চন। তাহলে আমরা একটাকে বলতে পারবো সেটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চন, এবং অপর একটি আছে যেটাকে আমরা বলতে পারি একটা ইয়েস নো কোয়েশ্চন। তাহলে ইয়েস নো কোয়েশ্চন এবং WH কোয়েশ্চনের মধ্যে পার্থক্যটা কি? ইয়েস নো কোয়েশ্চন বলতে যেটা আসলে মরাল অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়। তাহলে আবার বলছি, যেটা মরাল অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে সেটাকে আমরা ইয়েস নো কোয়েশ্চন বলবো, আর যেটা হচ্ছে আমাদের WH কোয়েশ্চন দিয়ে শুরু হবে তাকে আমরা WH কোয়েশ্চন বলতে পারি। তাহলে এখানে আমাদের কিছু প্রশ্ন আসে, প্রশ্নগুলো আমরা একটু সলভ করি। সেটা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভের মধ্যে প্রথমে যে কনসেপ্টটা আছে সেটাকে বলা হয় ইয়েস নো কোয়েশ্চন। কোন ধরনের কোয়েশ্চন বলতে পারবো আমরা? সেটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চন। আর ইয়েস নো কোয়েশ্চন সবসময় অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়। তাহলে কি কি অক্সিলারি ভার্ব আছে? অক্সিলারি ভার্বের মধ্যে সেগুলো হচ্ছে টু বি ভার্ব দিয়ে শুরু হতে পারে, অথবা সেগুলো মরাল ভার্ব দিয়ে শুরু হতে পারে, অথবা সেটা টু হ্যাভ ভার্ব দিয়ে শুরু হতে পারে। এই কনসেপ্ট ভার্বগুলো দিয়ে শুরু হবে, এটা আমরা সবাই জানি। তবে কয়েকটা জায়গায় মনে রাখতে হবে, এই ভার্বগুলোর পর অবশ্যই ভার্বের দ্বিতীয় নম্বর ফর্ম হয়, এবং এটার পর সবসময় ভার্বের বেস ফর্ম হয়ে থাকে। এটার পর ভার্বের সাথে আইএনজি হতে পারে, আবার অনেক সময় পেসিভ ভয়েসের ক্ষেত্রে সেখানে হচ্ছে ভার্বের তৃতীয় নম্বর ফর্মটা আমরা ব্যবহার করতে পারি। তাহলে আমরা প্রশ্নগুলো সলভ করলে হয়তো সেখানে বুঝতে পারবো হুইচ ওয়ান ইজ অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স, নিচের কোনটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইজিলি দেখতে পাচ্ছি প্রশ্নগুলো পড়ে যেখানে আমাদের প্রশ্নবোধক সাইন আছে সেটাই হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স, যার জন্য আমাদের এখানে আনসার হচ্ছে কত নম্বর? সেটা হচ্ছে বি নাম্বারটা হচ্ছে সঠিক আনসার। 43 যেটা সঠিক আনসার সেটা হচ্ছে বি নাম্বারটি আমরা এখানে সঠিক আনসার। এরপর চয়েস আ কারেক্ট ইন্টারোগেটিভটা চয়েস করতে বলছে। তাহলে প্রতিটা জায়গার মধ্যে আমাদের একটু কি আছে? আমাদের প্রশ্নবোধক সাইন আছে। তাহলে আমরা একটু এখান থেকে একটু স্কিপ করব। সেটা হচ্ছে এটা সাবজেক্ট ভার্ব আছে, এটা হবে না। অক্সিলারি ভার্বটা শুরুতে হতে হবে, এটাও হবে না। তাহলে আমাকে দুইটা অপশন আছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে কি বি। আমাদের অক্সিলারি ভার্বটা আগে চলে আসবে, এরপরে সাবজেক্ট হবে, এরপরে হচ্ছে মেইন ভার্বটা থাকবে। তাহলে আবার বলছি, প্রথমে হচ্ছে আমাদের অক্সিলারি ভার্বটা আসবে, প্রথম হচ্ছে কি আসবে? অক্সিলারি ভার্বটা আসবে, অক্সিলারি ভার্বের পর হচ্ছে সাবজেক্ট আসবে, সাবজেক্টের পর হচ্ছে আমরা হচ্ছে ভার্বটা বসাবো, শেষে অবশ্যই সেখানে হচ্ছে কোয়েশ্চন মার্ক থাকতে হবে। যার জন্য আমার এখানে সঠিক অ্যান্সার হচ্ছে 44 এর যেটা সঠিক অ্যান্সার সে হচ্ছে এ নাম্বারটা হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। কারেক্ট অ্যান্সার হচ্ছে এ নাম্বারটা আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। এখন আমরা আরো কিছু প্রশ্ন সলভ করলে হয়তো আরো ভালো একটা ধারণা নিতে পারবো। এরপরে বলা হচ্ছে আমাদের এখানে চয়েস দ্য কারেক্ট ইন্টারোগেটিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স। সেটা হচ্ছে আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করেছি। সেটা ইন্টারোগেটিভ ফর্মটা কি হবে সেটা আমাকে একটু বের করতে হবে। অনেক সময় আমরা এই বিষয়টা একটু কনফিউজিং এ থাকতে পারে। আমরা ইন্টারোগেটিভের অনেকগুলো কনসেপ্ট আমরা পড়বো, সেই কনসেপ্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আমরা যখন ইন্টারোগেটিভের, আমি আগে ফরম্যাটগুলো হয়তো আপনারা একটু দেখালে হয়তো বুঝতে পারবেন, সেটা পরবর্তীতে আমি ফরম্যাটগুলো হয়তো দেখাবো না, একটু চিন্তা করি আগে আমাদের এখানে যে কোয়েশনগুলো আছে। আচ্ছা, আমি আগে আপনাদেরকে ফরম্যাটগুলো একটু দেখাই। ফরম্যাটগুলো দেখালে হয়তো আপনি ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে কোনো ধরনের কনফিউজিং আপনার মধ্যে থাকবে না। একটু আসেন, আমি একটা হোয়াইট বোর্ড নিই, একটা হোয়াইট বোর্ড নিলাম। আমি আপনাকে ইন্টারোগেটিভ বিষয়টা একটু দেখাচ্ছি, এবং আমার যে বিষয়টা আমি যে আপনাদেরকে নোটটা লিখে দিব, এই নোটটা পড়ার পরে আপনাদের আশা রাখছি আর কিছুই পড়তে হবে না। সেটা আমরা প্রথমে যেটা মনে রাখবো সেটা হচ্ছে ইন্টারোগেটিভ থেকে। তাহলে ইন্টারোগেটিভ থেকে কয়েকটা ধরনের আমাকে হচ্ছে প্রশ্নগুলো দিতে পারে। তাহলে কি কি ধরনের প্রশ্নগুলো দিবে সেটা আমাকে প্রথমে ভালো মতো সেটা সলভ করতে হবে, দেন আমাদের বাকি কনসেপ্টগুলো নিয়ে আমরা কাজ করব। ইন্টারোগেটিভের নিয়ে কয়েকটি কথা ইতিমধ্যে পড়েছি। ইন্টারোগেটিভের ক্ষেত্রে অবশ্যই কোয়েশ্চন মার্ক থাকবে, এবং ইন্টারোগেটিভগুলো সাধারণত দুই ধরনের কোয়েশ্চন আমরা প্রায় সময় দেখতে পাই। একটাকে আমরা দেখতে পাবো সেটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চন, একটাকে আমরা কোন ধরনের কোয়েশ্চন দেখতে পাবো? ইয়েস নো কোয়েশ্চন, এবং অপর একটা আমরা দেখতে পাই সাধারণত WH কোয়েশ্চন। তাহলে একটাই আছে ইয়েস নো কোয়েশ্চন এবং অপরটি হচ্ছে WH কোয়েশ্চন। তাহলে ইয়েস নো কোয়েশ্চন মানে কি? যেখানে হচ্ছে মরাল আমাদের অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে। তাহলে অক্সিলারি ভার্বগুলো কি কি আমরা একটু আগে পড়েছি। অক্সিলারি ভার্বের মধ্যে আমরা পড়েছি টু বি, অক্সিলারি ভার্বের মধ্যে আমরা পড়েছি টু হ্যাভ, অক্সিলারি ভার্বের মধ্যে আমরা পড়েছি সেটা হচ্ছে টু ডু একটা অক্সিলারি, এছাড়া
রয়েছে সেটা হচ্ছে মডেল অক্সিলারি। আর অপর পক্ষে ডাব্লিউএস যুক্ত কোয়েশন বলতে সেটা হচ্ছে ডাব্লিউ যুক্ত ওয়ার্ড দিয়ে শুরু হয়, ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে সেটা শুরু হয়, ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে সেটা হচ্ছে শুরু হয়, স্টার্ট হয়। ওকে, স্টার্ট হয় ডাব্লিউ যুক্ত ওয়ার্ড দিয়ে সেটা হচ্ছে কনসেপ্টটা শুরু হবে। তবে এইটা একেবারে সিম্পল একটা বিষয়, এটা সিম্পল একটা বিষয়, আশা করি এখানে ভুল হবে না। তবে আমাদের যে বিষয় সম্পর্কে একটি পরিষ্কার ধারণা রাখতে হবে সেটা হচ্ছে ইন্টারচেঞ্জ। আচ্ছা ইন্টারচেঞ্জ মানে কি? ইন্টারচেঞ্জ বলতে একটা সেন্টেন্সকে আরেকটা সেন্টেন্সে কনভার্ট করা। এই যে একটা কনভার্ট করার যে কাজগুলো, এই কনভার্ট করার কাজগুলোই হচ্ছে মূলত ইন্টারচেঞ্জের কনসেপ্ট। ইন্টারচেঞ্জের ক্ষেত্রে আমি আপনাদেরকে কয়েকটা রুলস আগে দেখাচ্ছি। এই রুলসগুলো দেখার পর আপনাকে কোনো একটা পড়তে হবে না। প্রথমত আমি একটা সেন্টেন্স আগে পড়বো, সেই সেন্টেন্সটা পড়ার পরে সেখানে যদি কখনো অক্সিলারি ভার্ব থাকে, কি ভার্ব থাকে, সেখানে যদি কখনো আমাদের অক্সিলারি ভার্বগুলো থাকে তাহলে সেই অক্সিলারি ভার্বগুলোকে আমরা আগে আনবো। তাহলে কোথায় আনবো? অক্সিলারি ভার্বটা কোথায় আনবো? আমরা হচ্ছে আগে আনবো। অক্সিলারি ভার্ব যেটা থাকবে সেই অক্সিলারি ভার্বটাকে আমরা আগে আনবো, ঠিক আছে? তাহলে অক্সিলারি ভার্বগুলোর মধ্যে কি কি আছে? অক্সিলারি ভার্বের মধ্যে আছে টু বি। ওকে, টু বির মধ্যে আবার কি আছে? টু বির মধ্যে আমরা জানি সেখানে এম হতে পারে, ইজ হতে পারে, আর অথবা হচ্ছে ওয়াজ কিংবা ওয়ার, এগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, এম ইজ আর ওয়াজ ওয়ার। এরপরে হচ্ছে আমাদের টু হ্যাভ ভার্ভ। তাহলে টু হ্যাভ ভার্ভ আমাদের সবচেয়ে বেশি ব্যবহৃত, তিনটাই আছে সবচেয়ে বেশি ব্যবহৃত, মানে তিনটা আছে, একটা হচ্ছে হ্যাভ, একটা হচ্ছে হ্যাজ এবং অপরটা হচ্ছে হ্যাড। আর সর্বশেষ হচ্ছে আমাদের একটা মডাল অক্সিলারি। সর্বশেষ একটা কি থাকতে পারে? সেটা হচ্ছে মডাল অক্সিলারি। তাহলে মডাল অক্সিলারিগুলো আমি লিখছি না, এবং মডাল অক্সিলারিগুলো আমরা সবাই জানি, সেটা হচ্ছে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, এগুলো সবগুলো হচ্ছে মডাল অক্সিলারির মধ্যে পড়ে। এই ছাড়া আমাদের আরেকটা আছে, সেটা হচ্ছে টু ডু ভার্ব। এই যে আমি যে সমস্ত এখানে মডাল অক্সিলারিগুলো, আমি যে অক্সিলারি ভার্বগুলো লিখেছি, এই অক্সিলারি ভার্বগুলো থাকলে সেই অক্সিলারি ভার্বগুলোকে আমরা আগে আনবো। কোথায় আনবো? সেটা হচ্ছে আগে আসবে। অক্সিলারিগুলো কোথায় আসবে? আগে আসবে। আসার পর সেটা যদি একটা পজিটিভ বাক্য থাকে, অর্থাৎ হাবোধক বাক্য থাকলে সেটাকে নাবোধক বাক্যে কনভার্ট করবো, আর যদি সেটা কখনো নাবোধক বাক্য থাকে তাহলে সেটাকে আমরা হাবোধক বাক্যে সেটা কি করব? কনভার্ট করব। কিরকম একটা? সে হচ্ছে, যেমন আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, সে হচ্ছে আই হ্যাভ এ বুক। আমার একটা কি আছে? আমার একটা বই আছে। ওকে, আমার একটা বই আছে। তাহলে আমরা আনসারটা হবে হ্যাভ নট আই বুক। আমার কি একটা বই নেই? তার মানে আমার একটা কি আছে? আমার একটা বই আছে। ক্লিয়ার? শেষে আমরা কি বসালাম? কোয়েশ্চন মার্কটা বসালাম। কি বসালাম আমরা? কোয়েশ্চন মার্কটা। এটা হচ্ছে আমাদের প্রথম একটি ধরন, সবচেয়ে গুরুত্বপূর্ণ কনসেপ্ট হচ্ছে এটা। অক্সিলারি ভার্ব থাকলে সেটা আগে আসবে, হাবোধক থাকলে সেটা নাবোধক করব, নাবোধক থাকলে সেটাকে হাবোধক করব, অর্থাৎ নট না থাকলে সেটাকে নট যোগ করব। আর যদি কখনো সেই সেন্টেন্সে আমি দেখতে পাই আমার একটা নট আছে, তাহলে আমি সেখানে নট যোগ করার কোনো দরকার আমার নেই। এখন আমি আপনাকে দ্বিতীয় ধাপটা দেখাচ্ছি। দ্বিতীয় কনসেপ্ট হচ্ছে, আমাদের মনে করেন আমরা দ্বিতীয় নম্বরের যে কনসেপ্টটা সেটা হচ্ছে আমাদের সেখানে কোনো প্রকারের অক্সিলারি ভার্ব নেই, কোনো প্রকারের যে আমরা অক্সিলারি ভার্বটা নেই, আমরা যে অক্সিলারি ভার্বের কথা বলছি সেই অক্সিলারি ভার্বটা নেই। তখন আমরা কি করব? তখন আমরা দুইটা বিষয়ের উপর বেস করে ফর্মগুলো আনবো, সেটা হচ্ছে টেন্স এবং পার্সনের উপর। টেন্স পার্সন, টেন্স কিংবা সাবজেক্ট, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে টেন্স এবং সাবজেক্টের উপর বেস করে আমরা হচ্ছে তিনটা শব্দ আনতে হবে। সে তিনটা শব্দগুলো কি? সে তিনটা শব্দের মধ্যে আছে ডো, সে তিনটা শব্দের মধ্যে ডাস অথবা হচ্ছে ডিড। এই তিনটি শব্দ আমরা সেখানে হচ্ছে নিয়ে আসবো। তাহলে ডো ডাস কখন আনবো? ডো ডাস আনবো আমরা সেটা যখন আমাদের প্রেজেন্ট ফর্মে থাকবে। কোন ফর্মে থাকবে? অর্থাৎ কনসেপ্টটা যখন প্রেজেন্ট টেন্সে থাকবে। আর ডিড কখন থাকবে? ডিডটা আমরা আনবো সাধারণত ভার্বের যখন ফার্স্ট টেন্সে থাকবে। কোন টেন্স থাকবে? একটি ভার্বের ফার্স্ট টেন্সে থাকবে। তবে এখানে কয়েকটা বিষয় একটু ইম্পর্টেন্ট। ডাস কখন আনবো? ডাস আমরা আনবো যখন ভার্বের সাথে এস অথবা ইএস থাকবে। এস অথবা কি থাকবে? ইএস। আমি কয়েকটা এক্সাম্পল দিব। তবে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডো ডাস ডিড, এটার পরে আমরা অবশ্যই ভার্বের বেস ফর্ম বসাবো। অবশ্যই আমাকে একটা ভার্বের বেস ফর্ম বসাতে হবে। তাহলে আবার বলছি, এই ডো ডাস ডিড এর পরে আমাকে অবশ্যই একটা ভার্বের বেস ফর্ম আমাকে এখানে ব্যবহার করতে হবে। আশা করি আমরা এই বিষয়টা সবাই বুঝতে পেরেছি। তাহলে কয়েকটা এক্সাম্পল আমি আপনাকে দিচ্ছি। সেটা হচ্ছে আই হেল্প হিম, আমি তাকে সাহায্য করছি। তাহলে কি হবে? ডোন্ট আই হেল্প হিম, আমি কি তাকে সাহায্য করছি না? তাহলে এখানে ডোন্ট কেন ব্যবহার করেছি? কারণ এইখানে আমার ডোন্ট ব্যবহার করার কারণ হচ্ছে কারণ এটা প্রেজেন্ট টেন্সে ছিল, আবার ডোন্টের পরে আমরা একটা ভার্বের বেস ফর্ম ব্যবহার করেছি। ওকে, এখন এখানে হেল্প না থেকে যদি এখানে হেল্প থাকতো তখন আমি কিভাবে আনতাম? তাহলে আমি ডিড নট বসাতাম। কি বসাতাম? ডিড নট। এই ডিড নট এর পরে একটা সাবজেক্ট আনলাম। তবে স্টুডেন্টরা যেখানে ভুল করে বা আমরা যেখানে ভুল করে থাকি সেটা হচ্ছে এখানে হেল্পটা আর হবে না, শুধুমাত্র আমরা হেল্প বসাবো। শুধুমাত্র কি বসাবো? হেল্প হিম। তাহলে ডিড নট আই হেল্প হিম। এখন প্রশ্ন যদি মনে করেন এইভাবে আছে, সেটা হচ্ছে হি হেল্পস
হি হেল্পস হিম, হি হেল্পস মি, সে আমাকে সাহায্য করেছে। তখন আমরা এখানে ভার্বের সাথে এসবিএস থাকার কারণে আমরা এখানে যেটা নিয়ে আসবো সেটা হচ্ছে আমরা এখানে ডাস নিয়ে আসবো। কি নিয়ে আসবো আমরা? এখানে আমরা যেটা বসাবো সেটা হচ্ছে ডাস নট, সেটা হচ্ছে আই এর পর হেল্পস হবে না, আমরা যেটা বসাবো সেটা হচ্ছে হেল্প হিম। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের দ্বিতীয় নাম্বার কনসেপ্ট। আমরা দ্বিতীয় নাম্বার কনসেপ্ট, আশা করি এই অংশটার মাধ্যমে আমরা দ্বিতীয় নাম্বার কনসেপ্টটা এখানে ইজিলি ভাবে বুঝতে পারবো। পাশে আর দুইটা কনসেপ্ট এখানে নোট করবেন। অনেক সময় সেন্টেন্স যদি কখনো নাথিং থাকে, সেন্টেন্স যদি কখনো নাথিং থাকে, সেটা অলরেডি একটা নেগেটিভ ওয়ার্ড, সেই জায়গায় আমরা হচ্ছে এনিথিং বসাবো। নাথিং যদি কখনো থাকে সেই জায়গার মধ্যে আমরা যেটা বসাবো সেটা হচ্ছে আমরা এনিথিং বসাবো। তাহলে আবার বলছি, কখনো যদি নাথিং থাকে তাহলে আমরা এনিথিং বসাবো। এরপরে কখনো যদি আমার সেন্টেন্সে নেভার থাকে, কি থাকে? সেন্টেন্স যদি কখনো নেভার থাকে তাহলে সেই সেন্টেন্সে আমরা এভার বসাবো। সেন্টেন্সে নেভার থাকলে কি বসাবো? এভার। আবার যদি সেন্টেন্সে কখনো নো থাকে তাহলে সেই সেন্টেন্সে আমরা এনি বসাবো। এই কনসেপ্টটা একটু নোট করবেন এবং একটু নোট করে বিষয়গুলো একটু বারবার একটু দেখবেন, একটু নোট করবেন, একটু নোট করে ট্রাই করবেন এই বিষয়গুলো একটু বারবার আপনি বিষয়গুলো সম্পর্কে একটা পরিপূর্ণ ধারণা নেওয়ার জন্য। তাহলে নাথিং থাকলে এনিথিং হবে, আর নেভার থাকলে এভার হবে, আর নো থাকলে এনি হবে। এটা হচ্ছে অলরেডি নেগেটিভ ওয়ার্ড। নেগেটিভ ওয়ার্ডগুলো একটু মনে রাখবো। আর নেগেটিভ ওয়ার্ডগুলো মনে রাখার জন্য আমরা একটু মজা করে বলি, এগুলোকে বলা হয় লাইক সতীন। সো হোয়াট ইজ লাইক সতীন? সতীন মানে হচ্ছে নেগেটিভ অর্থ প্রকাশ করে। ওকে, এরপর সর্বশেষ 3 এবং 4, টোটাল 4টা রুলস আপনি জানলে এখানে হচ্ছে আপনার কোনো ধরনের প্রবলেমগুলো আর হবে না। 4 নম্বর হচ্ছে সেন্টেন্সে কখনো যদি নো বডি থাকে, সেন্টেন্সে কখনো যদি নো বডি থাকে, সেন্টেন্সে যদি কখনো নো থাকে, সেন্টেন্সে যদি কখনো নান থাকে, তখন আমরা যেটা কাজ করব শুধুমাত্র হু নিয়ে আসবো এবং সর্বশেষ শেষে একটা প্রশ্নবোধক সাইন বসাবো, আর কোনো কাজ নাই। তাহলে নো বডি, নো অথবা নান থাকলে হু বসাবো, আর কোনো কাজ নাই। তবে এটার বিকল্প একটা অপশন আছে। এটার যখন আমরা কাজটি করব তখন এটা আমরা দ্বিতীয় একটা অপশন দিয়েও সেটা কাজ করতে পারি। সেটা হচ্ছে নো বডির পরিবর্তে আমরা সেখানে এনি বডি আনতে পারবো। নো বডির পরিবর্তে এনি আনতে পারি, অপরপক্ষে নোর পরিবর্তে আমরা এনি, এই শব্দগুলো দিয়েও কিন্তু সেটা আমরা কনভার্ট করতে পারবো। এবং সর্বশেষ 4, সেন্টেন্স যদি কখনো এভরি বডি থাকে, সেন্টেন্স যদি কখনো এভরি বডি অথবা সেন্টেন্স যদি কখনো অল থাকে, সেন্টেন্সে এভরি বডি অথবা অল থাকলে তখন আমরা সেটাকে যেটা কাজ করব, প্রথমে একটা হু নিয়ে আসবো, হু এর পরে হচ্ছে আমরা একটা ডাস নট বসাবো, হু এর পরে একটা কি বসাবো? ডাস নট। এই ডাস নটের পর অবশ্যই ভার্বের বেস ফর্ম হবে, অবশ্যই একটা কি হবে? ভার্বের বেস ফর্মটা বসাবো। আশা করি আপনারা এই কনসেপ্টটা বুঝছেন। এখন আমরা কোয়েশনগুলো সলভ করলে আশা রাখছি এই কোয়েশন ধাপের উপর আপনার একেবারে পূর্ণাঙ্গভাবে একটা ধারণা আপনারা এখান থেকে নিতে পারবেন। একটু আসেন, আমি একটু দেখাচ্ছি, একটু আসেন, একটু কোয়েশনগুলো আমি আপনাকে দেখাচ্ছি। দেখেন, তাহলে আমরা ইতিমধ্যে অনেকগুলো কোয়েশ্চেন সলভ করেছি। এরপর দেখেন সেটা হচ্ছে চয়েস দ্য কারেক্ট ইন্টারোগেটিভ ফর্ম। আমাকে ইন্টারোগেটিভ ফর্মটা চয়েস করতে হবে। আই ডু দ্য ওয়ার্ক, তাহলে ডু শব্দটি হচ্ছে এখানে একটা প্রেজেন্ট টেন্সে আছে। কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্সে আছে। যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে তার মানে আমি এখানে ফার্স্ট টেন্স আনতে পারবো না, সেখানে কখনো হ্যাভ আনতে পারবো। তাহলে দুইটা হবে, বি হবে অথবা ডি হবে। তাহলে আমি একটু আগে বলেছিলাম ডো ডাজ ডিটের পর অবশ্যই একটা ভার্বের বেস ফর্ম হতে হবে, কিন্তু এখানে ডো এর পর হচ্ছে একটা ফার্স্ট টেন্স আছে। ডো এর পর কোন টেন্স? ফার্স্ট টেন্স। তার মানে এটাও আনসার হবে না। তাহলে আমাদের কোনটা আনসার হবে? সে হচ্ছে আমাদের বি নাম্বারটা হচ্ছে কি আনসার? সেটা হচ্ছে সঠিক আনসার। এরপর ইওর ফাদার কেম হোম লাস্ট নাইট। তাহলে একটু যদি আমরা একটু দেখি এখানে কেম আছে, কেমটা হচ্ছে একটা ফার্স্ট টেন্সে আছে। কোন টেন্সে আছে? ফার্স্ট টেন্সে। যেহেতু ফার্স্ট টেন্সে আছে তাহলে আমাকে ডিড দিয়ে কাজটা করতে হবে। তাই ডিড ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বি নাম্বারে, বাকিগুলোতে ডিড নেই। তাহলে খুব সহজে কিন্তু কয়েক মিনিটে, কয়েক সেকেন্ডের মধ্যে আমরা কিন্তু এখান থেকে আনসারটা বের করতে পারবো। সেটা হচ্ছে ডিড ইওর ফাদার কেম হোম লাস্ট নাইট। এটাই হচ্ছে আমাদের এখানে সঠিক আনসার। আমরা আমাদের এতটুকু পর্যন্ত কনসার্টটা বুঝতে পেরেছি কিনা আমাকে একটু বলেন। সেম ভাবে আমরা যদি আরেকটি প্রশ্নতে যাই, সেটা হচ্ছে 48 নাম্বার কোয়েশ্চন। সেটা হচ্ছে হি ম্যারিড টু আ বিউটিফুল গার্ল। তাহলে এখানে মেরিট আছে, কি আছে? একটা মেরিট। মেরিটের জন্য আমরা ডি টানবো। কি আনবো? ডি টানবো। তাহলে আমাদের এ নাম্বার আনসার হবে না, আমাদের ডি নাম্বার আনসার হবে। তাহলে দুইটা আনসার আছে, একটা হচ্ছে বি আছে আর একটা হচ্ছে ডি আছে। তাহলে একটু আগে বলেছিলাম ডো ডাজ ডিটের পরে অবশ্যই আমরা একটা ভার্বের বেস ফর্ম বসাবো। আর এখানে যে মেরিট শব্দটা আছে, মেরিট শব্দটা একটা ফার্স্ট টেন্সে আছে, আর ফার্স্ট টেন্সে থাকার কারণে সেটা আমরা আনসার নিব না। আমরা আনসার নিব সেটা হচ্ছে ডিড হি ম্যারি টু দ্য বিউটিফুল গার্ল। এটা হচ্ছে আমাদের সঠিক আনসার। অনেক সময় এরপর আরেকটা বিষয় হচ্ছে যেটা আমি একটু আগে বলছিলাম, যদি কখন ডাব্লিউ যুক্ত কোয়েশ্চন দিয়ে শুরু হয় সেখানে অক্সিলারি ভার্বটা আগে চলে আসবে, সাবজেক্টের আগে চলে আসে। এরপর হচ্ছে আমাদের একটা প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। তাহলে এখানে একটু বলা হচ্ছে নিচের কোনটি ইন্টারোগেটিভ ফর্ম, নিচের কোনটি ইন্টারোগেটিভ ফর্ম। তাহলে আমাদের যেটা অক্সিলারি ভার্বটা আগে চলে এসেছে সেটা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ ফর্ম, সেটা হচ্ছে সি নাম্বার। আর এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। হুইচ বুকস আর ইউ রিডিং? কোন বইটা তুমি পড়ছো? এই ধরনের অর্থে আমরা সেটাকে প্রকাশ
করেছি। এরপর হচ্ছে 59, তাহলে 59 কি আছে, চয়েস দ্য কারেক্ট ইন্টারোগেটিভ ফ্রম, নিচের কোনটি সঠিক। তাহলে ইজিলি পড়তে, হোয়াট ইজ দ্য এজ অফ দ্য আনাস, হাউ মেনি ইয়ার্স অফ দ্য আনাসের বয়স কত, আনাসের বয়স কত, এই অর্থে আমরা ইজিলি বলতে পারি সে হচ্ছে হাউ ওল্ড ইজ আনাস। কি হবে, হাউ ওল্ড ইজ আনাস, হাউ ওল্ড ইজ আনাস। এতটুকু, এই যে আমি যতটুকু আপনাকে প্রশ্নগুলো দেখাইছি এটা হচ্ছে জাস্ট ইন্টারোগেটিভ সেন্টেন্সের বেসিক কনসেপ্ট থেকে। এখন আমরা জানবো সেটা কনভার্ট করবো কিভাবে, সেই কনভার্ট করার কনসেপ্টটা একটু দেখেন। সে হচ্ছে আমি আপনাকে একটু আগে পড়াইছি, সে হচ্ছে অল কিংবা এভরিওয়ান কিংবা এভরিবডি থাকলে তখন আমরা হু বসাবো, হু এর পর হচ্ছে সরাসরি ডাস নটটা হচ্ছে সবচেয়ে বেশি হয়, ও এর পর আপনি সরাসরি কি বসাবেন, ডাস নটটা সবচেয়ে বেশি হয়, এবং ডাস নটের পর আপনি ভার্বের বেস ফর্মটা বসাবেন। তাহলে অল লাভ ফ্লাওয়ার, সবাই কাকে পছন্দ করে, ফ্লাওয়ার্সকে পছন্দ করে। এবং এই প্রশ্নটা যদি আপনারা একটু দেখেন সেটা হচ্ছে 11তম শিক্ষক নিবন্ধনে আসা একটা প্রশ্ন, 15তম শিক্ষক নিবন্ধনে আসা একটি প্রশ্ন, একটা গভর্নমেন্ট জবে বারবার রিপিট হওয়া একটা প্রশ্ন। তাহলে অল লাভ ফ্লাওয়ার, সবাই ফ্লাওয়ার পছন্দ করে। তাহলে হু ডাজ নট লাভ ফ্লাওয়ার, কে আসলে ফ্লাওয়ারটা পছন্দ করে না, তার মানে সবাই ফ্লাওয়ারটা পছন্দ করে। হু অল লাভ ফ্লাওয়ার, তাহলে সেই প্রশ্নটাকে যখন আমি একটু কনভার্ট করবো আমরা বলতে পারবো হু ডাজ নট লাভ ফ্লাওয়ার। ঠিক তদ্রুপভাবে আমরা যদি একটু 51 নাম্বার কোয়েশ্চন আমি একটু জুম করলে আপনারা একটু দেখতে একটু সুবিধা হবে। এরপরে প্রশ্নটা একটু দেখেন 51 নাম্বার কোয়েশ্চন। 51 নাম্বার কোয়েশ্চনে যেটা আছে, 51 নাম্বার কোয়েশ্চন, আমরা 51 নাম্বার কোয়েশ্চন যেটা আছে সেটা হচ্ছে এভরিবডি নোস ইট, সবাই এটা জানে। তাহলে এখানে এভরিবডি আছে, কি আছে আমাদের এখানে যেটা আছে সেটা হচ্ছে এভরিবডি আছে। তাহলে এভরিবডি থাকার কারণে হু ডাজ নট আনবো, কি আনবো আমরা, হু ডাজ নট। তাহলে হু ডাজ নট আনসার কোথায় আছে, সেটা হচ্ছে বিতে, হু ডাজ নট নো দিস, হু ডাজ নট নো দিস। কোনটি সঠিক আনসার হবে, সেটা হচ্ছে আমাদের বি নাম্বারটা হচ্ছে সঠিক আনসার। এরপর হচ্ছে 52, এভরিবডি হেটস আ লায়ার, সবাই একজন লায়ারকে হেট করে থাকে। সেম, হু ডাজ নট হেটস, হু ডাজ নট হেটস আছে, আবার হু ডাজ নট হেট, এইটা হচ্ছে কনফিউজিং এর প্রশ্ন। এবং 12তম শিক্ষক নিবন্ধনে প্রতি বছর এই জায়গা থেকে আমাদের অনেকগুলো প্রশ্ন এসে থাকে, যার জন্য এভরিবডি হেটস আ লায়ার, এটা যখন আমরা ইন্টারোগেটিভে কাজ করব তখন আমাদের আনসার হবে হু ডাজ নট হেট এ লায়ার, হু ডাজ নট হেট এ লায়ার। আশা করি এটা বুঝতে পেরেছি। ওকে, তাহলে এটা কেন আনসার হয় না, একটু আগে বলেছি, একটু আপনারা যখন প্রশ্নগুলো সলভ করছেন একটু কেয়ারফুল ভাবে প্রশ্নগুলো পড়ে তারপর হচ্ছে আপনি আনসারগুলো দেবেন। তাহলে হু ডাজ নট, এখানে হেটস নামে কোনো শব্দ আমরা ব্যবহার করতে পারবো না, আমাদের যেটা সঠিক আনসার হবে সেটা হচ্ছে হু ডাজ নট হেট এ লায়ার। হু ডাজ নট কি হবে, হু ডাজ নট হেট এ লায়ার হবে, হেটস এ লায়ার কখন আমরা ব্যবহার করতে পারবো না। এরপর আছে সেটা হচ্ছে এভরিবডি ওয়েন্স টু বি রিচ, সবাই ধনী হতে চায়। সেম ভাবে আমরা এটা যেভাবে কাজ করতে পারবো, হু ডাজ নট এর পর ভার্বের বেস ফর্ম বসাবো। সেটা আমাদের এখানে সঠিক আনসার হচ্ছে বি নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক আনসার। কোনটি সঠিক আনসার পাচ্ছি, আমাদের বি নাম্বার যে কোয়েশনটা আছে, এই বি নাম্বার কোয়েশনটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে সঠিক আনসার হিসেবে আমরা পাবো। এরপরে যদি আমি আরেকটা কনসেপ্ট একটু দেখাই, সেটা হচ্ছে একটু আগে আমি আপনাকে দেখিয়েছি, সত্যি সেন্টেন্স যদি কখনো নো ওয়ান থাকে, নো বডি থাকে অথবা নান থাকে, শুধুমাত্র হু দিব এবং শেষে ইন্টারোগেটিভ সাইন বসাবো, আর কোনো রকম কাজ নেই। তাহলে নো বডি উইশেস, তাহলে এখানে কি আছে, নো বডি আছে, নো বডি থাকার কারণে আমরা শুধুমাত্র হু উইশেস বসাবো, উইশের পর আর কোনো রকমে আমাদের কি নেই, কাজ নেই। তাহলে এখানে নো বডির পরে হচ্ছে who wishes to be unhappy, who wishes to be unhappy। আমাদের এখানে নবরি, এখানে দুইটি প্রশ্ন একই রকম সেম দেখা যাচ্ছে, সেজন্য আমাদের এখানে আনসার হবে এ এবং বি, who wishes to be unhappy। দুইটা প্রশ্ন সেম, সেজন্য দুইটা প্রশ্ন হচ্ছে আনসার হতে পারে। এরপর নান আছে, তাহলে নান থাকার কারণে এই নানটা উঠে যাবে, এই নানটা উঠে গিয়ে শুধুমাত্র একটা হু হবে, আর কোনো রকম সেখানে কাজ নেই, আর কোনো রকম কাজ নেই। তবে সেটা অনেক সময় আমরা এনি ওয়ান অথবা এনি বডি দিয়েও কাজটা করতে পারি, এনি বডি অথবা কি দিয়ে কাজটা করতে পারি, এনি ওয়ান দিয়ে কাজটা করতে পারবো। সে হচ্ছে ক্যান, এখানে দুইটি আনসার হবে, ক্যান এনি ওয়ান টু ডু দিস, ক্যান এনি ওয়ান টু ডু দিস অথবা হু ক্যান ডু দিস। তবে এখানে এই বিষয়টা একটু হাইলাইট করবেন, এই বিষয়টা একটু হাইলাইট করে দেখেন, আপনার যদি হাইলাইটার থাকে আমি একটু আপনাদেরকে হাইলাইট করে দিচ্ছি। দেখেন আমার যে হাইলাইটারটা আছে, এই হাইলাইটারটা আমি এই বিষয়টা একটু হাইলাইট করে দিচ্ছি, এই বিষয়টা আপনারা একটু ভালো মতো কনসেপ্টটা একটু দেখবেন। এরপর আসেন, এরপর হচ্ছে বাকিগুলো আমরা ইজিলি পারবো। বলা হচ্ছে আই হ্যাভ রিডিং এ বুক, একটু আগে বলেছি অক্সিলারি ভার্বটা আছে, অক্সিলারি ভার্বটা প্রথমে নিয়ে আসবো, হাবোধক থাকলে নাবোধক করবো, নাবোধক থাকলে হাবোধক করবো। তাহলে এখানেও আছে, এখানেও আছে, তার মানে আবার এখানেও আছে, ঠিক আছে, তিনটা জায়গা আছে। কিন্তু এটা হচ্ছে পজিটিভ একটা সেন্টেন্স, তাহলে পজিটিভ যেহেতু সেন্টেন্স আছে, এই সেন্টেন্সটাকে আমাকে নেগেটিভে কনভার্ট করতে হবে। নেগেটিভে কনভার্ট করার কারণে আমাদের এখানে সঠিক আনসার হবে সি নাম্বারটা। কোনটি সঠিক আনসার হবে, সি নাম্বারটা আমাদের এখানে সঠিক আনসার। এরপর উই আর প্রাউড অফ আওয়ার ফ্রিডম ফাইটার্স, আমাদের যারা মুক্তিযুদ্ধ আছে তাদের জন্য আমরা সাধারণত প্রাউড করে থাকি। তাহলে উই আর, তাহলে এখানে কি আছে, আরটাকে প্রথমে নিয়ে আসবো, এরপরে হচ্ছে আমরা সেখানে একটা নেগেটিভ ফর্মে আমরা কনসেপ্ট, তবে নটটা আমরা পরে বসাবো। নটটা কোথায় হবে,
আমরা দুইভাবে কাজটা করতে পারি, সেটা একটু মনে রাখবেন। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, এই নটের কনসেপ্টগুলো আমরা প্রায় সময় ভুল করে ফেলে থাকি। ইন্টারোগেটিভে ফর্মের ক্ষেত্রে নাউনের পূর্বে নাউনের পূর্বে নট অথবা প্রনাউনের পরে নট হয়। নাউনের পূর্বে নট, নাউনের পূর্বে হতে পারে অথবা হচ্ছে প্রনাউনের পরে, নাউনের পূর্বে অথবা হচ্ছে প্রনাউনের পরে। আর অনেক সময় সংক্ষিপ্ত রূপগুলো আমরা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারি, সংক্ষিপ্ত রূপগুলো যে কোনো জায়গায় ব্যবহার করতে পারি। এখানে একটা পাশে নোট লিখবেন, সেটা হচ্ছে নটের যে কনসেপ্টটা, এই নটের কনসেপ্টটা সাধারণত আমাদের প্রনাউনের পরে হয়। তারপরে হয় সেটা হচ্ছে প্রনাউনের পরে হয়, প্রনাউনের পরে। এটা একটা নোট লিখবেন আপনার বইয়ের পাশে। আবার পাশাপাশি সেটা হচ্ছে নাউনের আগে হয়, এটার পাশাপাশি সেটা হচ্ছে আমরা যে নাউনটা পড়ে থাকি এই নাউনের আগে হতে পারে, তাহলে প্রনাউনের পরে হতে পারে এবং আমাদের বিষয়টা নাউনের আগে হতে পারে। তাহলে উই আর প্রাউড অফ আওয়ার ফ্রিডম ফাইটার্স, আমরা আমাদের ফ্রিডম ফাইটার্সের জন্য এখানে দুইটি অ্যান্সার হতে পারে, বি এবং সি। আমি একটু আগে বলেছিলাম প্রনাউনের পরে হবে, কোথায় হবে? প্রনাউনের পরে হওয়ার কারণে আমরা এখানে উইর পরে হচ্ছে আমাদের এখানে হচ্ছে নাউট আছে, প্রনাউনের পরে ব্যবহার করেছে, এই জন্য আমাদের সঠিক অ্যান্সারটা হচ্ছে বি নাম্বারটা। এই প্রশ্নের একটা স্টার দিয়ে রাখবেন, এই প্রশ্নটা আপনারা ভুল করে ফেলতে পারেন। ওকে, এই প্রশ্নটা একটু ভালো মতো করে দেখবেন। এরপরে আমাদের যদি কখনো, একটু আগে বলেছিলাম, কখনো যদি দেখা যায় আমাদের অক্সিলারি ভার্ব নেই, সেক্ষেত্রে আমাদের সাবজেক্ট অনুসারে আমরা ফর্মগুলোকে নিয়ে আসবো। তাহলে হি কুকস রাইস, প্রশ্ন কিন্তু ব্যতিক্রম আসতে পারে। কুকসটা হচ্ছে একটা প্রেজেন্ট টেন্স আছে, তাহলে আমি ডাস আনবো, তাহলে এটাও আনসার হবে না। তাহলে এখান থেকে যে কোনো একটা আনসার হবে, এটা আনসার হবে, কারণ এখানে নেগেটিভ করতে হবে। এটাও আনসার হবে না, কারণ প্রনাউনের আগে একটা নট দিয়েছে, কিন্তু বাস্তবে হবে সেটা হচ্ছে প্রনাউনের পরে। কোথায় হবে? প্রনাউনের পরে। তাহলে ডাস শি নট কুক রাইস, তাহলে কি হবে? ডাজ হি নট কুক রাইস, এটা হচ্ছে আমাদের এখানে সঠিক আনসার। এরপর যদি আপনি একটু 59 একটু আসেন, 59টা একটু দেখেন। 59-এ কি আছে? উই ওয়েন হোম, আমরা কোথায় গিয়েছি? বাসায় গিয়েছি। তাহলে ওয়েন শব্দটা একটা ফার্স্ট টেন্স, ওয়েন শব্দটা কোন টেন্স? একটা ফার্স্ট টেন্সে আছে। ফার্স্ট টেন্সে থাকার কারণে অবশ্যই আমাকে ডিট আনতে হবে এবং ডিটের পরে ভার্বে একটা বেস ফর্ম বসাবো। ভার্বে কোন ফর্ম বসাবো? বেস ফর্ম। এটা কিন্তু একটু কনসেপ্ট আমি এই বিষয়ে এই তিনটা শব্দের পাশে একটু লিখে রাখেন। সেটা হচ্ছে ডো ডাজ ডিড যদি কখনো সেন্টেন্সে থাকে, এই ডো ডাজ ডিটের পর অবশ্যই আমরা ভার্বের বেস ফর্ম বসাবো। তাহলে আবার বলছি, এই ডো ডাজ ডিট যেখানে থাকবে, এই ডো ডাজ ডিটের পরে আমরা অবশ্যই সেখানে একটা ভার্বের বেস ফর্ম বসাবো। তাহলে উই ওয়েন হোম, আমরা কোথায় যেতে চাচ্ছি? আমরা হচ্ছে বাসায় যেতে চাচ্ছি। তাহলে আমরা এখানে যেটা ব্যবহার করতে পারি, ডিট আসবে, ডিটের পর হচ্ছে আমরা ভার্বের একটা বেস ফর্ম বসাবো। ভার্বের কোন ফর্ম বসাবো? বেস ফর্ম আমরা সেখানে ব্যবহার করতে পারি। আশা করি এই কনসেপ্টটা সবাই আমরা সেটা বুঝতে পেরেছি। যতটুকু আমি এই কনসেপ্টে দেখালাম, আশা রাখছি এই বিষয়টা আমরা বুঝতে পেরেছি। এখন আমাদের আরেকটা সেন্টেন্স, এই সেন্টেন্সটা আপনারা ইজিলি ভাবে পারবেন। এই সেন্টেন্সটা আমি একটু আপনাদেরকে বলছি, এখানে কিছু কনসেপ্ট যদি একটু মনে রাখেন, তাহলে আপনারা ইজিলি ভাবে সেটা প্রশ্নগুলো সলভ করতে পারবেন। সেটা নিয়ে আমি হালকা করে আলোচনা করব। আসেন, প্রথম হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে যদি কিছু কথা বলি, ইম্পারেটিভ সেন্টেন্স মানে হচ্ছে যেটা আদেশ, অনুরোধ, নির্দেশ বা যেটা আমরা সাধারণত জানি, আদেশ, উপদেশ, নির্দেশ, অনুরোধ, এই জাতীয় যে সেন্টেন্সগুলো আছে এগুলোকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলতে পারি। কোন ধরনের সেন্টেন্স বলতে পারি? আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলতে পারি। আর ইম্পারেটিভ সেন্টেন্সগুলো সাধারণত চেনার যে উপায়টা সেটা হচ্ছে প্লেস দিয়ে শুরু হতে পারে। কি দিয়ে শুরু হতে পারে? প্লেস দিয়ে শুরু হতে পারে। অথবা ইম্পারেটিভ সেন্টেন্সটা আমার হচ্ছে কাইন্ডলি দিয়ে শুরু হতে পারে, অথবা ইম্পারেটিভ সেন্টেন্সটা আমাদের নেভার দিয়ে শুরু হতে পারে, ইম্পারেটিভ সেন্টেন্সটা ডোন্ট দিয়ে শুরু হতে পারে, ইম্পারেটিভ সেন্টেন্সটা লেট দিয়ে শুরু হতে পারে, অথবা ইম্পারেটিভ সেন্টেন্সটা ভার্ব দিয়ে শুরু হতে পারে। তাহলে আমার সাথে একটু বলেন, সবাই একটু বলেন কি দিয়ে শুরু হবে, একটু বলেন। প্লিজ দিয়ে শুরু হতে পারে, কি দিয়ে শুরু হতে পারে? প্লিজ দিয়ে শুরু হতে পারে, কাইন্ডলি দিয়ে শুরু হতে পারে, নেভার দিয়ে শুরু হতে পারে, ডোন্ট দিয়ে শুরু হতে পারে, লেট দিয়ে শুরু হতে পারে, ভার্ব দিয়ে শুরু হতে পারে। পাঁচটা বিষয় বসালাম। এই কনসেপ্টগুলো যদি কখনো শুরু হয় তখন তাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলতে পারি। আর ইম্পারেটিভ সেন্টেন্সে অবশ্যই আমাদের অনেক সময় আমাদের শব্দটা উচ্চ থাকে। শব্দটা উচ্চ, একটা এক্সাম্পল দিলে ভালো হয় না? সেটা হচ্ছে স্টপ ইট। তাহলে স্টপ ইটের মধ্যে অবশ্যই আমাদের একটা শব্দ ছিল, তাহলে সেটা হচ্ছে স্টপ ইট। কি ছিল? স্টপ ইট। তাহলে একটু প্রশ্নগুলো দেখেন। আমাদের গভর্নমেন্ট জবে আসা প্রশ্ন, হুইচ ওয়ান ইজ দ্য ইম্পারেটিভ সেন্টেন্স? আই শ্যাল গো, সেটা হচ্ছে গো হোম। ইউ ডিড ইট, শি ইজ ইটিং। তাহলে কি আছে? সেটা হচ্ছে গো হোম হবে। কেন গো হোম হবে? কারণ গোটা হচ্ছে একটা হচ্ছে ভার্ব, গোটা হচ্ছে একটা কি? ভার্ব। যদি কখনো ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হয় তখন সেটাকে আমরা একটা ইম্পারেটিভ সেন্টেন্স বলতে পারি। তাহলে আবার বলছি, কখনো যদি আমাদের ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হয় তখন সেটাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স নামে সেটাকে সংজ্ঞায়িত করব। এখন আসেন 61 নাম্বার।
এখন আরো কিছু প্রশ্ন একটু দেখেন, সেটা হচ্ছে হুইচ ওয়ান ইজ দ্য ইম্পারেটিভ সেন্টেন্স, নিচের কোনটি ইম্পারেটিভ সেন্টেন্স? সেটা হচ্ছে আমাদের সিট ডাউন, সিট ডাউনটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স। কেন সিট ডাউনটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স? কারণ সিট এটা হচ্ছে একটা ভার্ব দিয়ে শুরু হয়েছে। কি দিয়ে শুরু আছে? ভার্ব দিয়ে। যদি কোনো সেন্টেন্স কখনো কোনো পার্ট যদি কখনো একটা ভার্ব দিয়ে শুরু হতে আমরা দেখি, তখন আমাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে পড়বে। এরপর হচ্ছে 62, তাহলে 62 একটু কি আছে দেখেন, অ্যা সেন্টেন্স দ্যাট এক্সপ্রেস কমন অ্যান্ড ফরবিস রিকোয়েস্ট অ্যাডভাইস, এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা কোন ধরনের সেন্টেন্স বলতে পারি? এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা বলতে পারবো একটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। কোন ধরনের সেন্টেন্স বলতে পারবো? একটা ইম্পারেটিভ সেন্টেন্স নামে আমরা সংজ্ঞায়িত করবো। এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা একটা ইম্পারেটিভ সেন্টেন্স নামে সংজ্ঞায়িত করতে পারি। এবার দেখেন, প্লিজ ব্রিংস মি এ কাপ অফ টি, প্লিজ ব্রিংস মি এ কাপ অফ টি, তাহলে এইটাও কি হবে? জাস্ট প্লিজ দিয়ে শুরু আছে, একটু আগে বলেছে কখন যদি প্লিজ দিয়ে শুরু হয় তাহলে সেই সেন্টেন্সটাকেও আমরা একটা ইম্পারেটিভ সেন্টেন্স নামে সংজ্ঞায়িত করবো। কোন ধরনের সেন্টেন্স বলবো? এটাও আমরা একটা ইম্পারেটিভ সেন্টেন্স নামে সংজ্ঞায়িত করতে পারি। আমাকে একটু বলেন, আমরা যতটুকু বিষয়গুলো দেখিয়েছি এতটুকুর মধ্যে আপনাদের এই বিষয়টা ক্লিয়ার কিনা? এরপর দেখেন, ডোন্ট দিয়ে শুরু আছে। স্যার কি দিয়ে শুরু আছে? ডোন্ট দিয়ে। এই ডোন্ট দিয়ে শুরু থাকার কারণে এটাকে আমরা একটা ইম্পারেটিভ সেন্টেন্স নামে সংজ্ঞায়িত করতে পারবো। ডোন্ট দিয়ে শুরু থাকার কারণে এটাকে আমরা একটা ইম্পারেটিভ সেন্টেন্স নামে সংজ্ঞায়িত করতে পারি। এরপর আইডেন্টিফাই দ্য ইম্পারেটিভ সেন্টেন্স, নিচের কোনটি ইম্পারেটিভ সেন্টেন্স? অনেকবার আছে, একেবারে বিসিএস থেকে শুরু করে অনেকগুলো ইউনিভার্সিটি মিশন টেস্টে আসা একটা প্রশ্ন, সেটা হচ্ছে স্ট্যান্ড আপ। স্ট্যান্ড আপটা হচ্ছে আমাদের একটা কি ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে পড়ে। এরপর হচ্ছে পে, এরপর হচ্ছে পে, পে মানে হচ্ছে কোনো কিছু দেওয়া, পে মানে হচ্ছে কোনো কিছু কি দেওয়া, এবং এটা একটি ভার্ব দিয়ে শুরু আছে, এবং ভার্ব দিয়ে শুরু থাকার কারণে এটাকে আমরা একটা ইম্পারেটিভ সেন্টেন্স নামে সংজ্ঞায়িত করতে পারবো। আশা করি এতটুকু আপনারা সবাই বুঝতে পেরেছেন, এবং এই কনসেপ্ট নিয়ে আমাদের আশা করি কোনো রকমের প্রবলেমগুলো থাকবে না। এখন আমরা আরেকটি অংশতে যাব। আমরা এইটা ইন্টারচেঞ্জগুলো একটু দেখবো, ইন্টারচেঞ্জগুলো কিভাবে করতে পারি। অ্যাসাইটিভ ইনটু ইম্পারেটিভের ক্ষেত্রে আমরা ইন্টারচেঞ্জগুলো একটু ভালো মতো দেখবো। দেখেন, ইন্টারচেঞ্জের ক্ষেত্রে আমাদের যদি কখনো ইন্টারচেঞ্জের ক্ষেত্রে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, যদি কখনো আমাদের ইউ শব্দটা থাকে, কি থাকে? যদি কখনো আমাদের ইউ শব্দটা থাকে, তখন আমরা হয় সেখানে ডোন্ট দিয়ে কাজ করব, ডোন্ট দিয়ে লিখবো, অথবা হচ্ছে আমাদের ডিড নট দিয়ে লিখবো, অথবা হচ্ছে আমাদের নেভার লিখবো। নেভার লেখার পরে আমাদের মূল ভার্ব দিয়ে শুরু হবে। কি দিয়ে শুরু হবে? মূল ভার্ব। একটু দেখেন, ইউ শুড ক্লোজ দ্য ডোর, তাহলে ইউ শুডটা চলে যাবে, ইউ শুডের পরিবর্তে। ওকে, ইউ শুটের পরিবর্তে আমরা দুইটা ভাবে কাজ করতে পারি। আর যদি সেখানে যদি সেটা পজিটিভ সেন্টেন্স হয়, আমি একটু আপনাদের বলছি, যদি সেটা পজিটিভ সেন্টেন্স হয়, যদি হাবোধক সেন্টেন্স হয়, তাহলে আমাদের সেখানে ইউ শুড যে শব্দটি থাকবে, সেখানে পজিটিভ সেন্টেন্স থাকলে ইউ শুড যে শব্দটি থাকবে সেই শব্দটা আমরা বাদ দিব, ইউ শুড শব্দটা আমরা বাদ দিব, একটা বিষয়। আর যদি নেগেটিভ থাকে তাহলে ইউ শুডটা বাদ দিয়ে সেখানে আমরা ডোন্ট অথবা নেভার দিয়ে কাজটা করবো। দেখেন, ইউ শুড ক্লোজ দ্য ডোর, তাহলে ক্লোজ দ্য ডোর। ইউ মাস্ট স্পিক, তাহলে ইউ মাস্টও থাকতে পারে, কি থাকতে পারে? ইউ মাস্ট। অথবা ইউ শুড থাকলে সেক্ষেত্রে আমরা জাস্ট ভার্ব এটা তুলে দিয়ে মেইন ভার্বটা বসাবো। এরপর ইউ শুড নট টেল আ লাই, তাহলে ইউ শুড আছে, তাহলে ইউ শুড থাকার কারণে আমরা যেটা দিয়ে কাজ করি সে হচ্ছে ডোন্ট টেল আ লাই। কি দিয়ে কাজ করি? সে হচ্ছে ডোন্ট টেল আ লাই। ইউ শুড নেভার হেটস দ্য পোর, তাহলে ইউ শুডটা উঠে যাবে এবং নেভার হেটস দ্য পোর, এতটুকু হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার হবে। এখন যদি কখন আমার দেখা যাচ্ছে কি আমাদের সেকেন্ড পার্সনটা নাই, থার্ড পার্সন আছে, থার্ড পার্সনটা থাকলে তখন আমরা ল্যাড দিয়ে কাজটা করব। কি দিয়ে কাজটা করব? থার্ড পার্সন থাকলে আমরা ল্যাড দিয়ে কাজটা করব। থার্ড পার্সন থাকলে ল্যাড হবে, ল্যাডের পরে এবং অবজেক্টের সাবজেক্টের ফর্মটা হবে। ওকে, এটা আগের মতো সেম ভাবে আমরা কাজ করব। নেগেটিভ থাকলে সেটা অন্য বিষয়, সেটা আমরা কাজটা একটু দেখবো। দেখেন, হি প্লেস ফুটবল, তাহলে লেট হিম প্লে ফুটবল। কেন? কারণ হি এর যেটা অবজেক্টিভ ফর্ম, সেই অবজেক্টিভ ফর্মটা আমরা বসাবো। হি এর অবজেক্টিভ ফর্ম কি আছে? হিম আছে। অনেকে বলতে পারেন ভাইয়া এটা তো বুঝতেছে না, একটু বুঝাই দেন তো, একটা কনসেপ্টটা বোঝান একটু। আসেন দেখেন, মনে করেন আমার সেন্টেন্সে সেকেন্ড পার্সন, আমার সেন্টেন্সে সেখানে আমাদের ফার্স্ট পার্সনগুলো আছে, সেখানে আই অথবা উই আছে, ঠিক আছে, অথবা সেখানে হি আছে, অথবা সেখানে সি আছে, অথবা হচ্ছে হি আছে, অথবা হি সি, অথবা হচ্ছে সেখানে দে আছে, অথবা হচ্ছে ইট আছে। এই ক্ষেত্রে আমরা যেটা কাজ করব, প্রথমে হচ্ছে ল্যাট নিয়ে আসবো, ল্যাটের পর হচ্ছে এগুলোর অবজেক্টিভ ফর্মগুলো হবে। এগুলোর কি হবে? এগুলোর আমরা অবজেক্টিভ ফর্মটা বসাবো। এই ফর্মের অবজেক্টিভ ফর্মটা হবে, দেন আমরা ভার্বের একটা বেস ফর্ম বসাবো, বাকিটা লিখে দেবো। আর যদি নট থাকে, কখনো নট থাকে, তখন আমরা সেই ক্ষেত্রে যদি কখনো নট থাকে সেক্ষেত্রে আমরা ল্যাট নট দিয়ে কাজটা করবো আর কি। যদি নট কখনো থাকে তাহলে আমরা ল্যাট নট ব্যবহার করে আমরা কাজটা করবো। এক্ষেত্রে নটের ক্ষেত্রে একটু মনে রাখবে, সে হচ্ছে নাউনের আগে আর হচ্ছে প্রনাউনের পরে, নাউনের আগে আর হচ্ছে কোথায়? প্রনাউনের পরে। একটু প্রশ্ন সলভ করলে বুঝতে পারবেন, প্রশ্নগুলো সলভ করলে আপনারা একটু বুঝতে পারবেন। আসেন,
দেখেন সেটা হচ্ছে এরপরে আমরা যদি একটু প্রশ্নটা যাই, সেটা হচ্ছে ইউ শুড নট টেলস এ লাই, তাহলে লেট হিম নট টেলস এ লাই, তাহলে নটটা পরে কেন হয়েছে? কারণ প্রনাউনের পরে নট হয় আর নাউনের আগে নট হয়। উই শ্যাল গো আউট, আমরা বাইরে যাব, তাহলে এখানে উই শ্যাল গো আউটের মধ্যে আমরা প্রথমে লেট এনেছি, লেটের পর হচ্ছে আমরা একটা আস এনেছি। কেন আস এনেছি? কারণ উইর যে অবজেক্টিভ ফর্ম, সে উইর অবজেক্টিভ ফর্মটা হচ্ছে আস, এরপর হচ্ছে গো, এরপর হচ্ছে আমরা আউট শব্দটা ব্যবহার করছি। কি ব্যবহার করছি? আমরা আউট শব্দটা ব্যবহার করলাম। এরপর হচ্ছে অ্যাসাইটিভ সেন্টেন্সটা একটু দেখেন, সেটা হচ্ছে অ্যাসাইটিভ সেন্টেন্সে নাবিলা ডাজ নট সিং এ সং, তাহলে আমরা ল্যাট বসালাম, তাহলে এখানে নটটা আগে কেন? অনেকের প্রশ্ন হতে পারে নটটা কেন আগে? আর নাউনের আগে সবসময় আমরা কি ব্যবহার করতে পারবো? নটটা ব্যবহার করবো। এখন প্রশ্নগুলো একটু সলভ করেন। উই শুড লাভ আওয়ার কান্ট্রি, তাহলে একেবারে সহজ প্রশ্ন। আমাদের এখানে থার্ড পার্সন, আমাদের এখানে হচ্ছে ফার্স্ট পার্সন আছে, ফার্স্ট পার্সন থাকার কারণে আমরা হচ্ছে ল্যাট দিয়ে কাজটা শুরু করবো। ল্যাট আছে, আস আছে, এরপর হচ্ছে লাভ আছে। ওকে, শিক্ষকদের মধ্যে আসে একটা প্রশ্ন। এছাড়া এই কনসেপ্টটা নিয়ে আপনারা আরো কিছু প্রশ্ন সলভ করবেন। এখানে মাস্টার বোর্ডে 2021 সালের তো এডিশন, এরপর অনেক জায়গা আমাদের এই জায়গা থেকে প্রশ্ন এসেছে। এই প্রশ্নগুলো একটু ধারাবাহিক সলভ করার মাধ্যমে আশা রাখছি আপনারা এই বিষয়টা সম্পর্কে খুবই একটা ভালো ধারণা এখান থেকে হচ্ছে আপনারা গ্যাদার করবেন। তবে একটু প্রতিনিয়ত আপনাদেরকে বিষয়গুলো একটু ভালো মতো পড়তে হবে। একটু আসেন এরপরে হচ্ছে আমরা এরপরে কনসেপ্টটা দেখেন, সেটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। তাহলে অপটেটিভ সেন্টেন্স মানে কি? অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা সেটা দুইটা সেন্টেন্স দিয়ে হতে পারে, সেটা হচ্ছে মে দিয়ে শুরু হতে পারে, অথবা অনেক সময় আমি দেখেছি লং শব্দ দিয়ে শুরু হতে পারে। মে অথবা লং থাকবে আর এরপরে হচ্ছে ভার্বের বিশ্লেষণ, সেটা হচ্ছে অপটেটিভ। প্রার্থনাসূচক বাক্যগুলোকে আমরা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স বলতে পারি। অ্যান্ড অপটেটিভ সেন্টেন্স কোনটা? অপটেটিভ সেন্টেন্স দ্বারা কোনো কিছু প্রার্থনা অথবা ডিজিয়ার প্রকাশ করা হয়। তাহলে এক্সপ্রেস প্রেয়ার অথবা ডিজিয়ার, এক্সপ্রেস প্রেয়ার অথবা ডিজিয়ার, এক্সপ্রেস প্রেয়ার অথবা ডিজিয়ার। কোন একটা আমাদের আশা, কোন একটা আমাদের প্রার্থনা কিংবা কোন একটা আশা যদি আমি প্রকাশ করে থাকি, সেই সেন্টেন্সটাকে আমরা বলবো একটা অপটেটিভ সেন্টেন্স। সেই সেন্টেন্সটাকে আমরা কি বলবো? একটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স নামে সংজ্ঞায়িত করতে পারি। এরপর মে হি নট সাপার, মে হি নট সাপার, তো এটা কোন ধরনের সেন্টেন্স? তাহলে মে আছে, সেটা কিন্তু একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স নাই। যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকতো তাহলে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলতে পারতাম। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স না থাকার কারণে এই সেন্টেন্সটাকে বলবো আমরা একটা অপটেটিভ সেন্টেন্স। আবার বলছি, ইন্টারোগেটিভ সেন্টেন্স না থাকার কারণে এই সেন্টেন্সটাকে আমরা বলবো একটা অপটেটিভ সেন্টেন্স নামে সেটাকে কি করতে পারি? সংজ্ঞায়িত করতে পারি। এরপর হচ্ছে মে আল্লাহ অর গড হেল্প ইউ, মে আল্লাহ অথবা গড হেল্প ইউ। তাহলে মে আল্লাহ অথবা গড হেল্প ইউ এই ধরনের সেন্টেন্সগুলোকেও আমরা এক একটা ইম্পারেটিভ সেন্টেন্স নামে অপটেটিভ সেন্টেন্স নামে সংজ্ঞায়িত করতে পারবো। কোন ধরনের সেন্টেন্স বলবো? এক একটা অপটেটিভ। আমি কি আগে ইম্পারেটিভ বলছি নাকি? সরি, যদি বলে থাকি ভুল। সেটা হচ্ছে অপটেটিভ। হুইচ ওয়ান ইজ দ্য অপটেটিভ সেন্টেন্স? নিচের কোনটা অপটেটিভ সেন্টেন্স? ইজিলি ভাবে দেখতে পাচ্ছি। তাহলে যেখানে মে আছে, এই মেটা হচ্ছে আমাদের একটা অপটেটিভ সেন্টেন্স। কোন ধরনের সেন্টেন্স? একটা অপটেটিভ সেন্টেন্সের মধ্যে পড়ে। এখন এরপর আসেন, এরপরে আমরা এখানে কিছু প্রশ্ন আমরা একটু দেখবো। সেই প্রশ্নগুলো একটু ভালো মতো আমরা একটু কনসেপ্টটা দেখাবো আপনাদেরকে। প্রথম আসেন এক্সক্লামেটরি সেন্টেন্স মানে কি? এক্সক্লামেটরি সেন্টেন্স মানে হচ্ছে এক কথায় আমাদের যখন একটা ফিলিং শেয়ার করা হবে, একটা ফিলিং শেয়ার করা হবে এবং শেষে একটা এক্সক্লামেটরি মার্ক থাকবে। এক্সপ্রেস আওয়ার ফিলিং, আমাদের আবেগটা শেয়ার করা হয় এবং শেষে এক্সক্লামেটরি যদি মার্ক থাকে, তখন সেই সেন্টেন্সটাকে আমরা বলতে পারবো একটা এক্সক্লামেটরি সেন্টেন্স। কোন ধরনের সেন্টেন্স বলতে পারবো? একটি এক্সক্লামেটরি সেন্টেন্স নামে সেটাকে সংজ্ঞায়িত করব। তাহলে কোনো প্রকার বাক্যের মধ্যে দিয়ে প্রবল অনুভূতি প্রকাশ করলে সেই সেন্টেন্সটাকে আমরা বলতে পারি এক একটা এক্সক্লামেটরি সেন্টেন্স। কোন ধরনের সেন্টেন্স? এক্সক্লামেটরি সেন্টেন্স। এছাড়া কখন যদি দেখতে পাই আমাদের শেষে একটা এক্সক্লামেটরি সাইন আছে, তখন সেই সেন্টেন্সটাকে আমরা খুব সহজে বলতে পারবো, সেটাকেও আমরা বলতে পারবো এক একটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। কোন ধরনের সেন্টেন্স? এক একটা এক্সক্লামেটরি সেন্টেন্সের অন্তর্ভুক্ত। তবে অনেক সময় এটা একটা নোট রাখবো, অনেক সময় আমরা কিছু মনে রাখবো, আমাদের যে এক্সক্লামেটরি সেন্টেন্সগুলো আছে সেই এক্সক্লামেটরি সেন্টেন্সগুলো হয় ইফ দিয়ে শুরু হতে পারে, অথবা উড দ্যাট দিয়ে শুরু হতে পারে, হ্যাড দিয়ে শুরু হতে পারে, অয়ার দিয়ে শুরু হতে পারে, কোট অথবা অয়ার দিয়ে শুরু, যেটা কন্ডিশনাল বোঝায়। তবে সেখানে অবশ্যই একটা এক্সক্লামেটরি মার্ক থাকতে হবে। পাশে একটা নোট লিখবেন, সেটা হচ্ছে ইফ, উড দ্যাট, হ্যাড, কোট অথবা অয়ার। সেটা আসলে কোনো একটা আশাকে প্রকাশ করে, কোনো একটা কাকে প্রকাশ করে? আশাকে প্রকাশ করে। এরপর আসেন নিচের এরপর আরেকটা বিষয় মনে রাখবো, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স বিগিনস উইথ কমপ্লিমেন্ট? নিচের কোনটি কমপ্লিমেন্ট দিয়ে শুরু হয়? নিচের কোন সেন্টেন্সটি কমপ্লিমেন্ট দিয়ে শুরু হয়? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা কিন্তু আমরা প্রায় সময় ভুল করে ফেলতে পারি। নিচের কোন প্রশ্নটি আমাদের একটা কমপ্লিমেন্ট দিয়ে শুরু হয়? এই প্রশ্নের একটা স্টার দিয়ে রাখবেন, নিচের কোন প্রশ্নের একটা কমপ্লিমেন্ট দিয়ে শুরু হয়? নিচের কোন প্রশ্নের একটা কমপ্লিমেন্ট দিয়ে শুরু হয়? কমপ্লিমেন্ট মানে কি? কমপ্লিমেন্ট মানে হচ্ছে যখন সাবজেক্ট ইকুয়াল যখন অবজেক্ট হবে, যেটাই সাবজেক্ট সেটাই অবজেক্ট, যেটাই সাবজেক্ট সেটাই অবজেক্ট, সেটাকে আমরা
আমরা কমপ্লিমেন্ট বলতে পারি। যেমন হি ইজ এ স্টুডেন্ট, তাহলে স্টুডেন্ট আসলে কি? স্টুডেন্টটা হচ্ছে সে হচ্ছে একটি স্টুডেন্ট। তখন আমরা কিভাবে শুরু করবো? সে হচ্ছে হোয়াট স্টুডেন্ট হি ইজ। এই যে আমরা কমপ্লিমেন্ট দিয়ে সেটাই কি করেছি, শুরু করেছি। সেভাবে আমাদের এখানে প্রশ্নগুলো বলতেছে, একটু দেখেন। দ্য ম্যাঙ্গো ইজ ভেরি সুইট, তাহলে হাউ সুইট আমাদের এখানে কনসেপ্ট আছে, দেখেন হাউ সুইট দ্য ম্যাঙ্গো ইজ, শেষে এক্সক্লামেটরি সাইন আছে, সেটা একটা কি আছে? এক্সক্লামেটরি সাইন আছে। এতটুকু বুঝতে পারছি। এছাড়া মনে রাখবো আমাদের কোনো সেন্টেন্স যদি কখনো লিঙ্কিং ভার্ব থাকে, লিঙ্কিং ভার্ব নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। কোনো সেন্টেন্স যদি কখনো লিঙ্কিং ভার্ব থাকে, সেই লিঙ্কিং ভার্ব থাকলেও সেখানে আমাদের অবজেক্টটা সাধারণত কমপ্লিমেন্ট রূপে ব্যবহার করা হয়, সেই অবজেক্টটাকেও আমরা একটা কমপ্লিমেন্ট রূপে ব্যবহার করব। ওকে, ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার কিনা? বিষয়টা বুঝতে পারতেছেন কিনা আমাকে একটু বলেন আপনারা। এখন আমরা কনভার্ট করাটা কিভাবে করবো একটু দেখেন। আমরা যখন কনভার্ট করব সেক্ষেত্রে আমরা দুইটা বিষয় অ্যাপ্লাই করব। সেই দুইটা বিষয় হচ্ছে আমাদের সেন্টেন্সে কখনো যদি হোয়াটটা আমরা কখন আনবো, সেন্টেন্সে কখনো যদি আমাদের এ অথবা এন থাকে তাহলে আমরা হোয়াট এন দিয়ে শুরু করবো, যদি এন না থাকে তাহলে আমরা হাউ দিয়ে শুরু করবো। কি দিয়ে শুরু করবো? হাউ দিয়ে। এরপর হচ্ছে আমাদের সাবজেক্ট ভার্বটা পিছনে চলে যাবে। কি চলে যাবে? সাবজেক্ট ভার্বটা আমরা পিছনে পাঠিয়ে দেবো, একদম শেষে। সাবজেক্ট ভার্বটা শেষে পাঠিয়ে দেওয়ার পরে শেষে আমরা একটা এক্সক্লামেটরি মার্ক বসাবো। কি বসাবো? একটা এক্সক্লামেটরি মার্ক। এক্ষেত্রে মনে রাখতে হবে, এক্ষেত্রে আপনারা একটা নোট লিখেন। এখানে একটা নোট লিখবেন হচ্ছে আপনারা, সে হচ্ছে এন এর কনসেপ্টগুলো একটু মনে রাখবেন। এন মূলত একটি ভাওয়েল সাউন্ডের আগে ব্যবহার করা হয়। তারা আবার বলছি এন মূলত আমরা একটা ভাওয়েল সাউন্ডের আগে ব্যবহার করব। এন মূলত কোথায় ব্যবহার করবো? একটা ভাওয়েল সাউন্ডের আগে আমরা এনটা ব্যবহার করব। এটা একটু মনে রাখবেন সর্বপ্রথম। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে এটা। দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের কতগুলো অ্যাডভার্ব, আমি আপনাদের বেশ কিছু অ্যাডভার্ব দেখাবো। এই অ্যাডভার্বটা বাদ যাবে। এই অ্যাডভার্বটা কি যাবে? বাদ যাবে। অ্যাডভার্বটা বাদ যাওয়া ছাড়া আমাদের কখন যদি বেরি অথবা গ্রেড থাকে, এই বেরি গ্রেড শব্দটিও বাদ যাবে। তাহলে আবার বলছি, এন থাকলে আমরা হোয়াট এন দিয়ে শুরু করবো, এন না থাকলে আমরা হাউ দিয়ে শুরু করবো। সাবজেক্ট ভার্ব হচ্ছে শেষের দিকে চলে যাবে, এনটা ভাওয়েলের আগে বসে, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর অ্যাডভার্ব গুলো বাদ যাবে, বেরি এবং গ্রেড থাকলে সেটাও বাদ দেবো। তাহলে এখন প্রশ্ন সলভ করলে আপনারা 100% পারবেন, একটা ভুল হবে না। আসেন দেখেন প্রশ্ন সলভ করবো। রুলস আর এখান থেকে পড়ার দরকার নাই, আমি যতটুকু পড়েছি সেখানে। তাহলে এ আছে, তাহলে এ থাকার কারণে আমরা হচ্ছে হোয়াট দিয়ে শুরু করবো। এ থাকার কারণে কি দিয়ে শুরু করবো? হোয়াট দিয়ে শুরু করবো। ওকে, তাহলে এখানে কোথায় হোয়াট আছে? দুইটা নাই, বাদ। এই দুইটা আনসার হবে না। তাহলে এইখান থেকে যে কোনো একটা আনসার হবে, হয় এটা হবে, না হলে হচ্ছে এটা হবে। তাহলে ইতিমধ্যে দেখতে পাচ্ছি সাবজেক্ট ভার্বটা পিছনে চলে যাবে। তাহলে সাবজেক্ট ভার্ব কি? সে হচ্ছে ক্রিকেটিস, তাহলে ক্রিকেটিসটা শেষে পাঠিয়েছি, সেটা এটা সঠিক আনসার। এছাড়া আরেকটা বিষয়, এখানে আছে, এখানে এন কেন আছে? ওই যে বললাম ভাওয়েলের আগে, কারণ এটা হচ্ছে একটা ভাওয়েল সাউন্ড। ভাওয়েলের আগে আমরা সবসময় এনটা বসাবো। ভাওয়েলের আগে সবসময় কি বসাবো? আমরা এন শব্দটা বসাবো। এরপর আসেন, সেটা হচ্ছে হি লিডস এ মোস্ট আনহ্যাপি লাইফ। তো একই রকম ভাবে এখানে একটা এ আছে। কি আছে? একটা এ আছে। আর মোস্টটা হচ্ছে একটা অ্যাডভার্ব। মোস্টের শব্দটা আমাকে বাদ দিতে হবে। তাহলে হোয়াট এ আছে, সাবজেক্ট ভার্বটা পিছনে নিয়ে গেছে, কোথায়? সব জায়গায় নিয়ে গেছে, দেখতে পাচ্ছি আমরা। তাহলে এখানে একটু আমাকে মনে রাখতে হবে, আনহ্যাপি একটা হচ্ছে ভাওয়েল সাউন্ড। সেটা আমরা এ যেখানে আছে সেখানে হবে না, এটাও হবে না, এটাও আমাদের আনসার হবে না। তাহলে আমাদের আনসার আছে দুইটা, হোয়াট অ্যান আনহ্যাপি লাইফ হি লিডস। তো এখানে দুইটাই তো সঠিক আনসার দেখা যাচ্ছে। কিন্তু এখানে একটা মনে রাখতে হবে, এখানে কিন্তু লিডস আছে। কি আছে? লিডস আছে, কিন্তু এখানে কিন্তু এসটা দেয় নাই। এখানে কিন্তু কি দেয় নাই? এসটা দেয় নাই। একটু পার্থক্য, প্রশ্ন কিন্তু এটা পড়তে হবে। এটা অনেক সময় দিয়ে দিতে পারে। আমাদের নাম্বারটা একটু লিখে রাখেন, 76 নাম্বারটা একটু ভালো মতো মনে রাখবেন। 76 নাম্বারটা একটা লাকি নাম্বার। 75 নাকি 76 সাকিবুল হাসানের একটা নাম্বার আছে। ম্যান ইজ ইনডেড এ ওয়ান্ডারফুল ক্রিয়েশন। তাহলে আপনারা যদি একটু দেখেন, আমাদের এখানে ইনডেড শব্দটা বাদ যাবে। কেন বাদ যাবে? ইনডেড শব্দটি হচ্ছে একটা অ্যাডভার্ব। আমরা বেশ কিছু অ্যাডভার্বের নাম এখানে পড়বো। সে হচ্ছে এখানে কয়েকটা অ্যাডভার্বের নাম দেখেন। বেরি মোস্ট, আমরা কয়েকটা অ্যাডভার্বের নাম যদি আমি আপনাকে একটু দেখাই, সে হচ্ছে আমাদের সেন্টেন্সে কখনো বেরি থাকতে পারে। কি থাকতে পারে? একটু দেখেন, ভেরি মোস্ট অথবা ইনডেড এগুলো হচ্ছে একটা অ্যাডভার্ব। ভেরি মোস্ট ইনডেড এগুলো হচ্ছে একটা অ্যাডভার্বের মধ্যে পড়ে। ভেরি মোস্ট ইনডেড এগুলো শব্দগুলো একটা অ্যাডভার্ব। এই অ্যাডভার্ব থাকার কারণে আমরা এগুলো সবসময় বাদ দিব। তাহলে ইনডেডটা বাদ যাবে। ইনডেডটা কি হবে? বাদ যাবে। তাহলে ইনডেডটা বাদ গেলে তাহলে আমি এই দুইটা পাচ্ছি। তো এই দুইটা আনসারের মধ্যে কোনটি আনসার? সে হচ্ছে যেখানে ইনডেড আছে সেটা আনসার হবে না, এটা আনসার হবে না। সে হচ্ছে সি নাম্বার, হোয়াট এ ওয়ান্ডারফুল ক্রিয়েশন এ ম্যান ইজ। এটা আবার প্রবাদ বাক্য আসতে পারে, মানুষ সত্যই এক বিস্ময়কর সৃষ্টি। এভাবে প্রশ্ন আসতে পারে। তখন আমরা বলবো হোয়াট এ ওয়ান্ডারফুল ক্রিয়েশন এ ম্যান ইজ।
এরপর দ্য সিনারি ইজ ভেরি চার্মিং, তাহলে আমরা যদি একটু দেখি তাহলে এখানে হাউ দিয়ে শুরু করবো, কি দিয়ে শুরু করবো, হাউ দিয়ে শুরু করবো। দ্য সিনারিজ শব্দটা শেষে চলে যাবে, তাহলে আমরা এটা বাদ, সেটা হচ্ছে দ্য সিনারিজ এটা আছে এবং এটা আছে, এটাও বাদ, তাহলে এখানে কোনটা হবে, সেটা হচ্ছে আমরা হাউ চার্মিং, এখানে কিন্তু হাউ চার্মিং না, এখানে হাউ বিউটিফুল দিছে, তাহলে হাউ বিউটিফুল তো হবে না, আমি শব্দটা চেঞ্জ করতে পারবো না, শব্দ চেঞ্জ করতে পারবো, সামনে ডি নাম্বারটা সঠিক আনসার হবে না, কারণ এখানে চার্মিং আছে আবার এখানে বিউটিফুল দিছে, তাহলে আমি সেম ভাবে আমাকে কনসেপ্টটা রেখে কাজ করতে হবে, সেটা আমি এখানে যেটা বসবো সেটা হচ্ছে চার্মিং এর সঠিক আনসার হবে। ক্লিয়ার? আর সর্বশেষ হচ্ছে কখন যদি সেন্টেন্সে আই উইশ থাকে, কি থাকে, আই উইশ থাকে, সেন্টেন্সে কখন আই উইশ থাকে, সেন্টেন্সে কখন আই উইশ থাকে, সেক্ষেত্রে আমরা মোস্ট অফ দ্য টাইম উড দিয়ে কাজ করব, কি দিয়ে কাজ করব, সেন্টেন্সে কখন আই উইশ থাকে সেক্ষেত্রে আমরা সেক্ষেত্রে আমরা ইফ দিয়ে কাজ করব, কি দিয়ে কাজ করবো না, ইফ দিয়ে কাজ করবো। এই প্রশ্নটা একটু দেখবেন, দেখেন সেন্টেন্সে উইশ ব্যবহৃত হলে উইশের পরিবর্তে আমরা কুড, হ্যাড, অয়ার থাকলে এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে উইশের পরিবর্তে আমরা সেক্ষেত্রে হচ্ছে ইফ ব্যবহার করতে পারি, ইফ অথবা উড দ্যাট, দুইটা মনে রাখবেন, ইফ অথবা উড দ্যাট ব্যবহৃত হয়, ইফ অথবা কি ব্যবহার করা হয়, উড দ্যাট, ইফ অথবা উড দ্যাট আমরা ব্যবহার করতে পারি। এখন আসেন পরবর্তী প্রশ্নটা, এখন এরপরে কনসেপ্টটা হচ্ছে, এরপরে কনসেপ্ট একটু মনে রাখবেন, বেরি এবং গ্রেটের এই প্রশ্নটা একটু দাগ দিবেন, যে আপনারা এই প্রশ্নটা একটু দাগ দিবেন, সেটা হচ্ছে বেরি অথবা মোস্টটা মূলত অ্যাডজেক্টিভের পূর্বে বসে, বেরি অথবা মোস্ট অ্যাডজেক্টিভের পূর্বে বসে, আর গ্রেটটা মূলত নাউনের পূর্বে বসে। আবার বলছি, কি বলছে বলেন, বেরি অথবা মোস্ট শব্দটা আমাদের অ্যাডজেক্টিভের পূর্বে ব্যবহার করব, আর অপরপক্ষে গ্রেট যে শব্দটা থাকবে এই গ্রেট শব্দটা আমরা হচ্ছে নাউনের আগে ব্যবহার করব, তাহলে বেরি এবং মোস্ট আমরা অ্যাডজেক্টিভের আগে ব্যবহার করব, আর অপরপক্ষে গ্রেট শব্দটা আমরা নাউনের আগে ব্যবহার করব। তাহলে কি আছে দেখেন, হোয়াট আ নাইস সিনারি ইজ, হোয়াট আ নাইস সিনারি ইজ, তাহলে কি আনসার হবে, তাহলে আমরা এখানে ইট ইজটা আগে নিয়ে আসলাম, এরপরে এ বসালাম, অর্থাৎ আমাদের সাবজেক্ট ভার্বগুলো আগে চলে আসবে, একটা এ হবে, এরপর হচ্ছে বেরি হবে, এরপর হচ্ছে একটা বেরি কেন এনেছি, কারণ নাইসটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে হচ্ছে একটা বেরি হয়, আর বাকিটা লিখে দিলাম, হোয়াট শব্দটি বাদ যাবে, কি শব্দটি বাদ যাবে, হোয়াট শব্দটি বাদ যাবে। এবার হচ্ছে হাউ বিউটিফুল দ্য নাইট ইজ, তাহলে আনসার হবে দ্য নাইট ইজ ভেরি বিউটিফুল, দ্য নাইট ইজ ভেরি বিউটিফুল। বেরি শব্দটা কেন এনেছি, গ্রেট না এনে, কারণ হচ্ছে এটা অ্যাডজেক্টিভের আগে এই কনসেপ্টটা আমরা ব্যবহার করে থাকি। এরপরে দেখেন, এরপরে হ্যাট, কুড, অয়ার এগুলো থাকলে আমরা সেক্ষেত্রে আই উইশ দিয়ে কাজটা ছাড়বো, কি কি থাকলে বলেন, সেখানে হ্যাড যদি কখনো হ্যাড দিয়ে সেন্টেন্সটা শুরু হয়, কুড দিয়ে শুরু হয়, অয়ার দিয়ে শুরু হয়, এই কয়েকটা যদি বসানোর পরিবর্তে আমরা সেখানে আই উইশটা ব্যবহার করব, এছাড়া আমাদের আর কোনো কাজ নাই। দেখেন হ্যাড, এখানে হ্যাড আছে, তার মানে যেখানে আই উইশ আছে এটাই হচ্ছে আমাদের সঠিক আনসার, যেখানে আই উইশ আছে সেটা সঠিক আনসার। আবার বলছে এটা অ্যাসাইটিভে কাজ করেন, তাহলে ইফ আছে, তাহলে ইফ থাকলে আমরা আই উইশ লিখবো, আই উইশের পর হচ্ছে আমাদের যেখানে এখানে হ্যাড আছে হ্যাডটাই বসাবো, আর যদি অয়ার থাকতো তাহলে আমরা অয়ারে বসাতাম, অয়ার থাকলে অয়ারে বসাতাম, আর হ্যাড আছে বিধায় আমরা হ্যাডটাকে বসাইছি। সো একটু বলেন তো, আমাদের অলমোস্ট হচ্ছে আমাদের 83টা আমরা প্রশ্নটা শেষ করেছি। এরপর হচ্ছে ইউট্রানের কনসেপ্টটা আমরা এক্সট্রা করে, ইউট্রানে হচ্ছে বেশি প্রশ্ন নেই, 83 থেকে কয়টা আছে একটু দেখি, 83 থেকে আমাদের হচ্ছে 140টা, অলমোস্ট হচ্ছে 60টা মতো কোয়েশন আছে। এই 60টা মতো কোয়েশনগুলো আমি আপনাদেরকে দেখাবো, এই 60টা মতো কোয়েশন আপনারা বাসায় বসে বসে পরীক্ষা দিবেন, আগে একবার পরীক্ষা দিয়ে ফেলবেন, পুরো কনসেপ্টটা পড়ে একবার আপনি আগে একবার বাসায় পরীক্ষা দিবেন, অর্থাৎ কতটুকু হচ্ছে। এরপর হচ্ছে আপনি আমার ভিডিও দেখতে পারেন, আমি খুব সহজে অল্প সময় কিভাবে আপনি প্রশ্নগুলো সলভ করবেন সেই বিষয়ের কনসেপ্ট আমি এখানে দেখাবো। আশা রাখছি এই ধারাবাহিক সিরিজগুলো দেখার মাধ্যমে আপনাদের কোনো রকমে ইংলিশ নিয়ে আর প্রবলেম থাকবে না, এটা বিশ্বাস রাখতে পারেন। ওকে, সো সবাইকে এই সেশনটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।